দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদ্যাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। নমস্কার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজে রেডিও জেইউতে আপনাদের সবাইকে স্বাগত। আমি অভিজিৎ, এই বিশ্ববিদ্যালয়ে পড়াই এবং এই মুহূর্তে রেডিও জেইউর পরিচালনার দায়িত্বে আছি। আজকে যে পর্ব, যে অনুষ্ঠান আপনারা শুনবেন সেটা এসো ভালো থাকি, এই যে সিরিজ আমাদের হয় তার অন্তর্গত। আজকে আমাদের অতিথি প্রফেসর অরিজিৎ মুখোপাধ্যায়। তিনি প্রিসিশন হেলথের প্রফেসর, ইউনিভার্সিটি অফ সালফোর্ড, ম্যানচেস্টার, ইংল্যান্ডে, এবং একই সঙ্গে অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হিসেবে যুক্ত আছেন CSIR ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি, যেটা দিল্লিতে অবস্থিত, এবং অ্যাডজাঙ্ক্ট প্রফেসর মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন, মণিপাল। আপনাকে স্বাগত প্রফেসর মুখোপাধ্যায় আমাদের স্টুডিওতে আসার জন্যে। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটার পরিসর খুবই ব্যাপ্ত। খুব যে একটা ছোট বিষয় নিয়ে আলোচনা করব তা নয়। মনে হতে পারে যে আমরা একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করছি, কিন্তু ক্রমে ক্রমেই আমরা দেখব যে এটার যে তাৎপর্য সেটা কিন্তু একটা বৃহত্তর সামাজিক প্রেক্ষিত রয়েছে তার। আর এই বিষয়ের ব্যাপ্তির কথা মাথায় রেখেই আমরা ডক্টর মুখোপাধ্যায়ের সঙ্গে যে সাক্ষাৎকারের আয়োজন করেছি সেটা দুটো পর্বে ভাগ করেছি। আজকের এই প্রথম পর্বে আমরা আমাদের আলোচনায় আনব জিনবাহিত রোগ, একজন জেনেটিসিস্টের কী কাজ, একজন জেনেটিক কাউন্সেলরের কী কাজ ইত্যাদি প্রসঙ্গ। একই সঙ্গে ডক্টর মুখোপাধ্যায়ের যে স্পেশালাইজেশন গ্লকোমা, অর্থাৎ এই গ্লকোমার একটা বৃহৎ অংশ জিনবাহিত, সেটা নিয়ে অনেকটাই জানার চেষ্টা করব। আর পরে আমরা দ্বিতীয় পর্বে যে বৃহত্তর তাৎপর্য জিনবাহিত রোগ এবং গ্লকোমার, এবং একই সঙ্গে ল্যাবরেটরির বাইরে ওনারা কী কী ধরনের কাজ করেন সেইটা জানার চেষ্টা করব। শুরু করছি প্রথম পর্ব। প্রফেসর মুখোপাধ্যায় উনি নিজেকে একজন জেনেটিসিস্ট বলে পরিচয় দিতে ভালোবাসেন। উনি জিন বিশেষজ্ঞ। তার চেয়েও বড় কথা হচ্ছে মানব দেহের যে জিন, তার যে জিনের সজ্জা, তার জটিলতা, এবং বিশেষ করে জিন বাহিত যে রোগ সমূহ আছে সে বিষয়ে ওর স্পেশালাইজেশন বলা যায় সেটা। এবং আরও খুব যদি ছোট করে বলি যে উনি কিন্তু গ্লকোমা, চোখের যে রোগ, সেটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন, একটা বড় সময় জীবনের সেটা নিয়ে কাজ করেছেন। সুতরাং আমরা নানান বিষয়ে আসবো। আমাদের মনে হয়েছে যে আমাদের যারা শ্রোতা রয়েছেন তাদের এই বিষয়ে অবহিত করা দরকার। সেই কারণেই আজকে ওনাকে আমরা এখানে আসার অনুরোধ করেছি। আমরা কৃতজ্ঞ যে উনি ওনার মূল্যবান সময় বার করে আজ এখানে উপস্থিত হয়েছেন। প্রফেসর মুখোপাধ্যায়, এই যে জেনেটিসিস্ট যারা জিন নিয়ে কাজ করেন, তো আপনি বলছেন আপনি মানবদেহের যে জিন সেই সম্পর্কিত যে কাজ সেটায় রত আছেন, তো তাদের কাজটা কি? একজন জেনেটিসিস্টকে আমরা কিভাবে চিনব? তিনি কি করেন যদি আমাদের একটু প্রাথমিকভাবে সহজ করে বুঝিয়ে দেন। প্রথমত অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, খুবই আনন্দিত। আপনার প্রশ্নের উত্তরে বলি যে একজন জেনেটিসিস্ট কি করেন। তিনি জিন, মানে আমাদের যে দেহের ব্লুপ্রিন্ট, সেইটার যে নকশা, সেই নকশাটা বোঝেন। সেই নকশা বোঝার যে একটা ভাষা আছে, জেনেটিক কোড আমরা যেটাকে বলি, সেই ভাষাটা তারা পড়তে পারেন। সেই ভাষা পড়ে তারা এটা গবেষণা করার চেষ্টা করেন যে কোনো যদি তাদের শারীরিক কোনো সমস্যা হয়, মানুষের কোনো অসুখ বা কোনো অ্যাকিউট প্রবলেম হতে পারে, ক্রনিক প্রবলেম হতে পারে, সেইটার কেন হচ্ছে সেটা আমাদের ওই ব্লুপ্রিন্টের নকশা থেকে বোঝা যায় কি না। একটু যদি আমি টেকনিক্যাল শব্দে বলি, সেটা হচ্ছে আমরা ডিএনএ সিকোয়েন্স থেকে, প্রাইমারিলি একজন জেনেটিসিস্ট ডিএনএ সিকোয়েন্স থেকে
সেই সিকোয়েন্সের ইন্টারপ্রিটেশন বেশ। শরীরে কি হতে পারে সেইটাই হচ্ছে কাজ। ডিএনএটা একদম, যেটা আমি বললাম ব্লু প্রিন্ট, একদম ফান্ডামেন্টাল নকশা, যেটা সেই ব্লু প্রিন্টের ওপর যেরকম বাড়ির ব্লু প্রিন্টটা দেখে বাড়িটা তো এক্স্যাক্টলি ব্লু প্রিন্টের মতো হয় না, ঠিক। তারপরে রং, ইট, চুন এসব বসে, সেরকমই ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় ব্লু প্রিন্ট থেকে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় সেই ব্লু প্রিন্ট থেকে। তো একজন জেনেটিস্ট সেগুলো স্টাডি করেন পুরোটা বোঝার জন্য। কিন্তু প্রথম কাজটা হচ্ছে যে ব্লু প্রিন্টের যে নকশা, যে নকশা দিয়ে আমরা জীবন শুরু করেছি, সেই নকশা থেকে আমরা বুঝতে পারি নাকি যে জীবনের বিভিন্ন স্টেজে কি কি রোগ আমাদের হতে পারে। আচ্ছা। সো মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা আর্লি প্রেডিকশন, এটা হচ্ছে মূল উদ্দেশ্য, যাতে সেই হেলথ ম্যানেজমেন্টটা, যাতে পেশেন্ট এবং ডাক্তার এবং যা যা স্টেক হোল্ডার আছে হেলথ ম্যানেজমেন্টে, পাবলিক হেলথ, সরকার, তারা যাতে সবাই তৈরি থাকতে পারে যে এটা কি করে ম্যানেজড হবে। সেটা একটা ইন্ডিভিজুয়াল লেভেলেও হতে পারে, একটা কমিউনিটি লেভেলেও হতে পারে। বেশ। এইটা হচ্ছে জেনেটিক্সের মূল কাজ। আচ্ছা, তাহলে যেটা খুব প্রাথমিকভাবে বুঝতে পারছি সেটা হচ্ছে রোগ হলে আমরা চিকিৎসকের কাছে যাই, কিন্তু একজন জেনেটিসিস্ট আমাদের আরও একটা বৃহত্তর সাহায্যের জায়গা তৈরি করছেন। সেটা হচ্ছে যে আগাম খানিকটা ভবিষ্যৎবাণী করা সম্ভব, যে কার কতটা সম্ভাবনা আছে। আমার ধারণা এই সম্ভাবনারও নিশ্চয়ই তারতম্য থাকে, কারুর খুব সম্ভাবনা, কারুর রিমোট সম্ভাবনা ইত্যাদি। সুতরাং আমাদের শ্রোতারাও বুঝতে পারছেন যে কি অপরিসীম তাৎপর্য একজন জেনেটিসিস্টের, এবং আমাদের এ বিষয়ে ধ্যান ধারণা বেশি নেই। তাহলে আপনি যেটা বললেন, একটা বড় অংশ আপনাদের কাজের সেটা পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদিও আমি আপনার সঙ্গে সম্প্রতি আমার পরিচয় হয়েছে, আমি বুঝতেই পারছি একটা বৃহৎ, আপনি ল্যাবরেটরি ছাড়িয়ে আরও নানান জায়গায় আপনার কর্মকাণ্ড বিস্তৃত করেছেন, সে বিষয়ে আমরা আসছি। এবারে আমাদের যদি বলেন যে এটা তো একটা সাধারণভাবে জেনেটিসিস্টের কাজ, এবার নিশ্চয়ই তার নানান শাখা প্রশাখা আছে, নানান জনে নানান বিষয়ে কাজ করেন। আপনি মানব দেহ ঠিক আছে, কিন্তু তারই ভেতর নিশ্চয়ই নানান রকমের কাজ আছে। আপনি মূলত কি বিষয়ে কাজ করেছেন বা এখন কি কাজে রয়েছেন সেটা একটু জানতে চাইছি। নিশ্চয়ই। আমার ওভারঅল যে ইন্টারেস্ট রিসার্চ প্রজেক্ট আইডেন্টিফাই করার জন্য, চুজ করার জন্য, আমার ইন্টারেস্টটা হচ্ছে আমাদের যে এই যে ব্লু প্রিন্ট বললাম, নকশা বললাম, আমরা যদি শুধু মানুষের কথা ভাবি, যে 8 বিলিয়ন লোক এখন পৃথিবীতে আছে, তাদের কথা যদি ভাবি, যেহেতু আমরা সবাই মানুষ, সো সেই নকশার অনেকটা পার্টই আমাদের সবার মধ্যে আইডেন্টিক্যাল। কিন্তু আমরা সবাই মানুষ, কিন্তু আমরা সবাই যেহেতু একদম আইডেন্টিক্যাল নই, আইডেন্টিক্যাল টুইন্স ছাড়া, তো নকশার মধ্যে কিছু ভেরিয়েশনও আছে। নিশ্চয়ই। তার মানে হচ্ছে যে আমরা যদি ভেরিয়েশনটায় ফোকাস করি, থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি এটা একটু কমপ্লিকেটেড, কিন্তু থিওরিটিক্যালি ওই ভেরিয়েশনটা আমাদের যে ডাইভার্সিটি সেটা বুঝতে সাহায্য করবে। সেই ডাইভার্সিটি অসুখ হতে পারে, সাধারণ বৈচিত্র্যও হতে পারে। নিশ্চয়ই। আমাদের স্কিন পিগমেন্টেশনের বৈচিত্র্য হতে পারে, উচ্চতা, ওজন, নাক, মুখের গড়ন, সব কিছুর বৈচিত্র্যই আমরা এই ব্লু প্রিন্টের নকশার ভেরিয়েশনটা থেকে, তফাৎটা থেকে আমাদের বুঝতে পারা উচিত থিওরিটিক্যালি। সবেতেই জিনের একটা বড় ভূমিকা, সবেতেই জিনের ভূমিকা আছে। তো আমরা ওই ব্লু প্রিন্ট দেখে এটা আইডেন্টিফাই করতে পারি, ধরুন একটা কমিউনিটি লেভেলে, যে কতটা অংশ আইডেন্টিক্যাল, এবং যেটা আমি বললাম, যেহেতু আমরা সবাই মানুষ, বেশিরভাগটাই আইডেন্টিক্যাল, ভেরিয়েশনটা কম জায়গায় হয়, কিন্তু সেই কম ভেরিয়েশনটা খুব ইম্পর্টেন্ট। এবং এই ভেরিয়েশনটাকে নৃতাত্ত্বিক ক্যাটেগরি, অ্যানথ্রোপোলজিক্যাল ক্যাটেগরি অনুযায়ী, মানে আফ্রিকার একটা জায়গায় এক এক রকম, এটাও জায়গায় এক এক রকম, সেই ভৌগোলিক কিছুটা খানিকটাও হয়, কিছুটা, পুরোটা নয়, পুরোটা নয়, কিছুটা। আমি সেটা একটু বিশদে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন আমি যে বলছি বেশিটাই আইডেন্টিক্যাল, এই বেশিটা কিন্তু 99%-রও বেশি আইডেন্টিক্যাল। 1% বা তারও কম হচ্ছে ভেরিয়েবিলিটি। এবার আপনি যেটা বললেন যে ক্লাইমেট, জিওগ্রাফিক্যাল লোকেশন, আমাদের ফুড হ্যাবিট, এগুলো কিভাবে শেপ করে, এগুলো শেপ করে। ধরুন আপনাকে একটা যদি উদাহরণ দিই আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরুন অস্ট্রেলিয়ার কোনো কোনো জায়গা যেখানে পর্যাপ্ত সূর্যালোক পাওয়া যায়, সেখানে দেখা যাচ্ছে যে ত্বকের ক্যান্সার, স্কিন ক্যান্সার খুব বেড়ে গেছে অনেকদিন ধরে। এটা খুব রিসেন্ট ঘটনা, ধরুন গত 30-40 বছর ধরে খুব হাই ফ্রিকোয়েন্সি।
এটা যদি আপনি ভেতরে যান যে কেন বেড়েছে, কারা ওখানে থাকে, তাদের এই ব্লু প্রিন্টের নকশার কি ভেরিয়েবিলিটি অন্য জায়গার সাথে যাদের এটা হয় না, তো স্কিন ক্যান্সার হয় না, তাহলে দেখা যাচ্ছে যে লোকেরা অস্ট্রেলিয়ার সেই অঞ্চলে এসেছিল, বেশিরভাগই তো ইমিগ্রেন্টস অস্ট্রেলিয়াতে, তারা অরিজিনালি আইসল্যান্ডের লোক। আচ্ছা। আইসল্যান্ডে যেহেতু সূর্যালোক খুব কম, তো ওখানে ওদের যে ইভলিউশন হয়েছে, জেনেটিক ব্লু প্রিন্টের যে ইভলিউশন হয়েছে, নকশার যে ইভলিউশন হয়েছে, সেটা হয়েছে যাতে তারা ওই কম সূর্যালোকেও পর্যাপ্ত সূর্যালোকের বেনিফিটটা পায়। তার মানে তাদের চামড়া মেলানিন খুব কম, যাতে সূর্য ঢুকতে পারে। হ্যাঁ, এবার এরা ওই ঠান্ডা থাকবে না বলে, বেটার ওয়েদার কন্ডিশনে থাকবে বলে তারা অস্ট্রেলিয়ায় ইমিগ্রেট করে গেছে। কিন্তু যত তাড়াতাড়ি আমরা প্লেনে চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসতে পারি, অত তাড়াতাড়ি ইভলিউশন তো হয় না, গড়নটা তো তাড়াতাড়ি বদলাবে না। তো এবারে একটা নকশা যেটা কম সূর্যালোকের জন্য সুটেড, সেটা চলে এসছে অনেক বেশি সূর্যালোকে। ফলে কি হচ্ছে, যে ইউভি যতটা প্রোটেক্ট করা উচিত ছিল প্রোটেক্ট হচ্ছে না। ফলে ওটা উপকার করার বাইরে গিয়ে ওটা ওই ব্লু প্রিন্ট ডিএনএ আমরা যেটাকে বলি, ডিএনএটাকে ভেঙে দিচ্ছে। ইউভি রে যেটা সূর্যালোকে আছে, তার রেজাল্টে স্কিন ক্যান্সার হচ্ছে। তো ওইভাবে আমাদের ব্লু প্রিন্টটা অ্যাডাপ্টেড হয় টু দ্য ক্লাইমেট। আমরা এইগুলো থেকে বুঝতে পারি, এই অ্যাবারেশনটা থেকে, এই রোগটার হিস্ট্রিটা ঘাটলে আমরা বুঝতে পারি যে আচ্ছা, তাহলে আমাদের যে ক্লাইমেট যেখানে আমরা আছি, সেটার জন্য আমাদের ব্লু প্রিন্টটা উইল বি অ্যাডাপ্টেড। মানে প্রকৃতি এইভাবেই কাজ করে। বুঝতে পারছি। জিন এবং রোগের সম্পর্ক সবসময় জিন বাহিত না হয়ে এমনও হতে পারে একটা বিশেষ কিছুর জন্য এক ধরনের উপযোগী একটা জিন রয়েছে, সে যখন একটা সম্পূর্ণ উল্টো জায়গায় গিয়ে পড়লো, তখন আবার দেখা যাচ্ছে যে প্রতিক্রিয়া হিসেবে তার একটা রোগের সৃষ্টি হবে। খুব সুন্দর বুঝিয়ে দিয়েছেন। আমি শুধু আপনাকে একটু দ্রুত আসতে বলবো যে আপনার কাজের পরিধিটা, সেইটা সম্পর্কে যদি একটু বলেন, যেটা নিয়ে ইদানিং কাজ করছেন বা অনেক দিন কাজ করছেন। তো আমার যেটা এই কনটেক্সট যেটা বললাম, তার সেই কনটেক্সটে আমাকে যেটা ইন্টারেস্ট করে, সেটা হচ্ছে আমি কিভাবে এই ভেরিয়েশন থেকে বুঝতে পারি কি হবে, স্পেশালি ফোকাসড অন সেই সমস্ত হেলথ কন্ডিশন বা অসুখ বা নর্মাল ডাইভার্সিটি যেটা আমাদের ব্রেন এবং ব্রেন অ্যাসোসিয়েটেড নিউরনাল ফাংশন, মানে আমাদের যে নিউরন ঘটিত সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের নিউরনাল সিস্টেম, সেইটার যে কাজ, সেইটা আমরা কতটা বুঝতে পারি, ওভারঅল কতটা বুঝতে পারি, তার যা প্রাকৃতিক গঠন নকশা কীভাবে হয়, এবং যেটা আমি আগে অ্যাবারেশনটা এক্সাম্পল দিলাম, রোগগুলো ইউজ করা অ্যাজ অ্যান অ্যাবারেশন, যেটাকে ইউজ করে আমি বুঝতে পারবো যে এটার অ্যাকচুয়াল ফাংশনটা কি ছিল এইভাবে। তো আমার বন্ধুরা মজা করে বলে যে আমি ঘাড়ের ওপরের রোগগুলো ইন্টারেস্টেড, চোখ, ব্রেন, সেন্স পারসেপশন, দেখা শোনা। তো সেইটা হচ্ছে আমার সেটা মানে ভালো লাগে, সেটা ভাবতে বুঝতে, এইটা আর কি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আজকে আমাদের অতিথি প্রফেসর অরিজিৎ মুখোপাধ্যায়। তিনি প্রিসিশন হেলথের প্রফেসর, ইউনিভার্সিটি অফ সালফোর্ড, ম্যানচেস্টার, ইংল্যান্ডে, এবং একই সঙ্গে অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে যুক্ত আছেন CSIR ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি, যেটা দিল্লিতে অবস্থিত, এবং অ্যাডজাংক্ট প্রফেসর মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন, মণিপাল। প্রফেসর মুখোপাধ্যায়, সম্প্রতি আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ন্যাশনাল সার্ভিস স্কিম রয়েছে, NSS, তাদের আমন্ত্রণে আপনি কদিন আগে এসেছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে আপনি একটা সেশন করেছেন মূলত গ্লকোমা নিয়ে, চোখের এই যে অসুখ, এবং তখন আপনার আলোচনা থেকে আমি এবং আরও সেখানে যারা ছিলেন, একেবারে হল ভর্তি ছিল আমার মনে আছে, তারা জানতে পারলেন যে এটাও একটা জিনবাহিত রোগ অনেকাংশেই। তো আপনি তাহলে গ্লকোমার নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন, তো সেইটা সম্পর্কে আমাদের যদি একটু বলেন। নিশ্চয়ই।
হ্যাঁ, আমি গ্লকোমা নিয়ে অনেকদিন কাজ করছি। ইনফ্যাক্ট আমার পিএইচডি থিসিস গ্লকোমার জেনেটিক্সের ওপর, আচ্ছা, যেটা আমি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি থেকেই করেছি, মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি থেকে করেছি। হ্যাঁ। অফিসিয়ালি আমি যাদবপুর নিশ্চয়ই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই অর্থে পিএইচডি স্কলার ছিলেন, সেই নিশ্চয়ই অর্থে আমি, অফিশিয়ালি। হ্যাঁ, এটা শ্রোতাদের আবার আমাদের সবার জেনে খুব ভালো সেই লাগলো। অর্থে আমি হ্যাঁ। ফিরে এসেছি আর কি হোম ঠিক, ইউনিভার্সিটিতে। তো এটা যেটা আপনি বললেন অনেকাংশেই এটা জিনবাহিত রোগ, এবং যেটা আমি বললাম যে নিউরনাল ফাংশন যেটা আমার ইন্টারেস্ট, এটা হচ্ছে আমাদের যে রেটিনা, চোখের পেছনে যে রেটিনা আছে যেটা দিয়ে আমরা দেখি, রেটিনাটা অফকোর্স চোখের পার্ট, কিন্তু এটা কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেরও পার্ট। রেটিনা অ্যাকচুয়ালি একমাত্র সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট যেটা খালি চোখে দেখা যায়, যার জন্য কোনো ম্যাগনিফিকেশন, কোনো অপারেশন, সার্জারি, বায়োপসি কিচ্ছু লাগে না। হ্যাঁ, সেই জন্য রেটিনাকে বলা হয় উইন্ডো টু দ্য ব্রেন। তো সেটা আমার প্রথম কারণ ছিল গ্লকোমাতে শুরু করার কাজ, যে আমি ওটার মাধ্যমে বুঝতে চেয়েছিলাম যে ওভারঅল রেটিনাল ফাংশন কীভাবে হয়। তো একটা নিউরনাল সেল লেয়ার আছে রেটিনাতে, তাকে বলে গ্যাংলিয়ন সেল। তো সেই কোষগুলো, সেই সেলগুলো মারা যায় গ্লকোমার জন্য। একটা ইউজুয়ালি 100% সব ক্ষেত্রে হয় না, ইউজুয়ালি চোখের মধ্যে একটা চাপ একটা বজায় রাখে, ব্যালেন্স রাখে। সেই চাপটা যখন ব্যালেন্স থাকে না, কারণ ভেতরে একটা ব্লকেজের জন্য একটা ফ্লুইড আটকে যায়, যে ফ্লুইডটা বেরিয়ে আসার কথা ছিল, সেইটা একটা ভেতরে চাপ বিল্ড আপ করে, চাপ সৃষ্টি হয়। সেই চাপটা গিয়ে পড়ে ওই গ্যাংলিয়ন সেলের ওপরে, এবং সেই চাপে মেকানিক্যাল স্ট্রেস আপনি যদি ভাবেন, কোষগুলো মারা যায় বা ফাংশন করতে পারে না। মারা যাওয়ার রেজাল্টটা হয় যে আমরা দেখতে পারি না, দৃষ্টির পরিসর কমতে থাকে, এবং এটা অন্ধত্বের দিকেও যেতে পারে। এটার কালমিনেশন হচ্ছে অন্ধত্ব। শুরু হয় আস্তে আস্তে পারিপার্শ্বিক ভিশনটা লস হয়, পারিপার্শ্বিক আমরা যতটা দৃষ্টির পরিসর আমরা দেখতে পারি সেই পরিসরটা ছোট হতে থাকে। এবং যেটা সবচেয়ে ডেঞ্জারাস এই অসুখটার জন্য, বেশিরভাগ ক্ষেত্রে যখন এই পরিসরটা ছোট হচ্ছে, সে পাটটায় কোনো ব্যথা থাকে না, কোনো অন্য সিমটম থাকে না, শুধুই দৃষ্টির পরিসরটা কমতে থাকে, শক্তি কমে না, পরিসরটা কমতে থাকে। আচ্ছা, যতটা দেখছি ওটা দুপাশ থেকে ছোট হতে থাকে। তো ফলে যখন মানুষ বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। আর গ্লকোমার আমরা যে দৃষ্টিটা হারাই, পরিসরটা যে হারাই এই গ্যাংলিয়ন সেল কোষ মারা যাওয়ার জন্য, সেটা ফেরত আনা যায় না। এটা কেন ইম্পর্টেন্ট বলা, ফেরত আনা যায় না, আপনি যদি নাম্বারে দেখেন যে কত লোকের হয়, তাহলে গ্লকোমার থেকে অনেক বেশি লোকের হয় ক্যাটারাক্ট, ছানি, অনেক বেশি লোকের হয়, কিন্তু সেটা রিভার্সেবল। ঠিক, ম্যাক্সিমাম কেসে অপারেশন করলে দৃষ্টি ফিরে পাওয়া যায়। গ্লকোমাটা ইররিভার্সেবল। তো আপনি যদি ইররিভার্সেবল পয়েন্ট অফ ভিউ থেকে ভাবেন, তাহলে গ্লকোমাটা হচ্ছে সবচেয়ে কমন ইররিভার্সেবল ব্লাইন্ডনেস। তো পরিসর ছোট হতে 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 একদম যখন টানেলের মতো হয়ে যায়, তারপরে অন্ধত্বে চলে যায়, যদি ইন্টারভেনশন না হয়, যদি তাকে কোনো চিকিৎসার ব্যবস্থা না করা যায়। আচ্ছা, তাহলে মানে আপনার মতন জেনেটিসিস্টের কাজ হচ্ছে যে চিকিৎসা তার মতন নিশ্চয়ই আছে, চলতে পারে, এবং আপনার কথা শুনে যা বুঝলাম পুরোপুরি নির্মূল করা যাবে না, হয়তো খানিকটা অ্যারেস্ট করা বা আরেকটু সেটাকে আরেকটু ঢিমে করে দেওয়া প্রক্রিয়াটা, যাতে যত দেরি করা যায় এটা বোধহয় সম্ভবত হয়, এর বেশি কিছু করা যে যায় তা নয়। কিন্তু আপনাদের কাজ হচ্ছে এই, মানে আপনারা কি তাহলে আগে থেকে অনেকটা বলে দিতে পারেন যে, কারণ যেহেতু এটা জিনবাহিত, আমরা যেটা অনেক সময় বলি বংশগত বা ইত্যাদি, তো সেটা কার হতে পারে, কতটা সম্ভাবনা ইত্যাদি, এইটা তাহলে আপনারা বলছেন যে অনেকটাই পরীক্ষা করার মাধ্যমে বা কিছু নিশ্চয়ই পেলে সেগুলোর উপর ভিত্তি করে বলতে পারেন। হ্যাঁ, বলতে পারি, কিন্তু কিছু ডিসক্লেমার দেওয়া প্রয়োজন, কিছু কোয়ালিফাইং স্টেটমেন্ট দেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে যে সব ক্ষেত্রে বলতে পারি না। আচ্ছা, সব ক্ষেত্রে বলতে পারি না, তার কারণ হচ্ছে, প্রথম কথা যেটা আপনি নিজেও বললেন যে অনেকাংশে জিনবাহিত, তার মানে 100% জিনবাহিত নয়, প্রথম কথা। তার মানে সব গ্লকোমা পেশেন্টেরই যে একটা জেনেটিক কারণ থাকবে তার কোনো মান নেই। আচ্ছা, বেশ। তো সেগুলোকে আমরা পারি না। নিশ্চয়ই যে পার্টটা জেনেটিক, মেজরিটি পার্ট জেনেটিক, আমরা একটা এস্টিমেট করতে পারি যে কোনো রোগের ক্ষেত্রে যে এর কতটা পার্ট জেনেটিক, সেটাকে বলে হেরিটেবিলিটি এস্টিমেট। তো হেরিটেবিলিটি এস্টিমেট থেকে দেখা যায় গ্লকোমার অন্তত 70% হেরিটেবল। আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে এটা বেশিরভাগ রোগের ক্ষেত্রেই এটা সেম, মানে গ্লকোমা শুধুমাত্র নয়, গ্লকোমাটা অ্যাজ অ্যান এক্সাম্পল, টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রেও সেম, অ্যাস্থমা, যা আমরা রোগ কমনলি দেখি সবার ক্ষেত্রেই সেম। সেটা হচ্ছে যে হেরিটেবল হলেও, জেনেটিক হলেও,
তার বেশিরভাগ অংশটা আবার খুব কমপ্লেক্স জেনেটিক, মানে অনেকগুলো জিন, তার সাথে এনভায়রনমেন্ট সব ইন্টারপ্লে করে ডিজিজটা ম্যানিফেস্ট হয়, প্রকাশ পায় রোগটা। আচ্ছা, ফলে ওটা খুব সিম্পলি বোঝা যায় না যে এই জিনে হয়েছে তাই জন্য এটা হচ্ছে। ঠিক। হ্যাঁ, একটা রেয়ার পার্ট অফ গ্লকোমা অ্যান্ড আদার ডিজিজেস, একটা ছোট অংশ মানে কত, ধরুন 10 থেকে 15%, যত লোকের গ্লকোমা তার 10 থেকে 15% হচ্ছে প্রাইমারিলি হেরিটেবল, মানে জেনেটিক্সটাই মেন প্রধান কারণ। এই 10 থেকে 15%-র মধ্যে যেখানে আমরা শনাক্ত করতে পারি যে ব্লু প্রিন্টের নকশায় এই চেঞ্জটা হয়েছে, ডিএনএ সিকোয়েন্সে এই চেঞ্জটা হয়েছে, যার জন্য এদের গ্লকোমা হচ্ছে। তো এটাকে আমরা মানে টেকনিক্যাল ভাষায় বলি যে জিনোটাইপ টু ফিনোটাইপ কোরিলেশন 100%। মানে হচ্ছে আমি ওই 10-15% ক্ষেত্রে আমি যদি নকশাটা দেখি, আমি তাহলে কোনো সন্দেহ ছাড়াই বলতে পারবো যে এর ভবিষ্যতে গ্লকোমা হবে, কারণ সেখানে অন্যান্য ফ্যাক্টরগুলো অনেকটা কম, হ্যাঁ প্রায় নেগলিজিবল। এটাকেও আমরা মানে টেকনিক্যাল ভাষায় আমরা এটাকে পেনিট্রেন্স বলি, যে ওই ক্ষেত্রে ওই জেনেটিক ডিফেক্টের যে পেনিট্রেন্স, ওটা যে পেনিট্রেট করতে পারে ওভারঅল ম্যানিফেস্টেশনের মধ্যে, সেটা এত বেশি যে অন্যান্য ফ্যাক্টরগুলো থাকলেও, এনভায়রনমেন্ট থাকবে, তার লাইফস্টাইল থাকবে, কিন্তু তারা আউটকামটাকে চেঞ্জ করতে পারবেন। এটাই এতটা শক্তিশালী যে হবেই, ওই দিকে যাচ্ছেই, এরকম বলা যাবে। একই সঙ্গে 10-15% ছাড়াও যারা আছেন তাদের ক্ষেত্রে অন্তত ওই সম্ভাবনা বা ওই অংশটুকুর যে সম্ভাবনা, সেটাও খানিকটা নিশ্চয়ই বলা যাবে, যতটা তার জিনবাহিত পার্ট সেটাও বলা যাবে। হ্যাঁ, এখানে একটা কথা যোগ করে দিলে আমার মনে হয় ভালো, যেটা বেশিরভাগ সময়তেই আমাদেরও মনে থাকে না, জেনেটিক্স বিশেষজ্ঞ হিসেবেও মনে থাকে না, কারণ আমাদের ফোকাসটা তো হয়ে যায় যাদের অসুখ হয়েছে বা হবে তাদের হেল্প করার জন্য। কিন্তু আরেকটা সাইড আছে যেটা প্রবাবলি ইকুয়ালি পাওয়ারফুল ইফ নট মোর, সেটা হচ্ছে আমরা যখন একটা পরিবারকে স্টাডি করছি, আমরা এখন জানি যে ব্লু প্রিন্টের নকশাটা এইখানে চেঞ্জ হচ্ছে এই পরিবারের মধ্যে, যার জন্য এদের গ্লকোমা হচ্ছে, তখন আমরা তো একটা পরিবারকে স্ক্রিন করছি, সব মেম্বারকে সেই নকশাটার জন্য। যাদের ওটা আছে তাদের তো আমরা বলতে পারছি এদের হবে, ঠেকাতে পারছি না, বলতে পারছি, তারপরে ক্লিনিশিয়ানরা হয়তো ঠেকানোর চেষ্টা করবেন, কিন্তু যাদের নেই তাদের কিন্তু বলতে পারছি এদের হবে না। সেটা অত্যন্ত জরুরি, ঠিক। এবং যেটা আপনার কথা শুনে মনে হচ্ছে যে একটা রোগ তো শুধু তার ক্লিনিক্যাল দিক নিয়ে হাজির হয় না, তার সামাজিক নানান আশঙ্কা, এমনকি সেই সম্পর্কিত সংস্কার, এবং এমনও হতে পারে যে এই যে ধরা যাক কেউ যদি ধরেই নেয় যে আমাদের পরিবারে আছে তাহলে সবার হবে, সেটা নিয়েও একটা মারাত্মক কাণ্ড ঘটতে পারে। সুতরাং যার হবে না তাকে এইটা আশ্বস্ত করা, বা তার পরিবারে আরো যারা আছে, যে ওর মধ্যে কিন্তু এই সম্ভাবনাটা নেই বা খুবই কম, সেটারও কিন্তু একটা খুব বড় ব্যাপার আছে। তাহলে কি আপনি বলছেন আপনার কাজের একটা অংশ যেমন ল্যাবরেটরি, আরেকটা অংশ আসলে এই ফিল্ডে যাওয়া, ঘোরা এবং এই ধরনের, এবং শুধু স্যাম্পল বোধহয় নয়, কারণ আমি একটা কথা আপনার কাছে শুনেছিলাম, আমি চাইবো ওটা নিয়ে একটু বলুন, যে স্যাম্পল কালেক্ট করা, ল্যাবরেটরিতে আসা এবং দেখা এবং প্রেডিকশন যেমন একটা পার্ট, একটা শব্দ শুনেছিলাম, চাইবো শ্রোতারা সেটা সম্পর্কে আরেকটু অবহিত হন, সেটা হচ্ছে জেনেটিক কাউন্সেলিং। তো আমার মনে হচ্ছে এই প্রসঙ্গে আপনি ওইটা নিয়েও একটু বলতে পারেন যে জেনেটিক কাউন্সেলিংটা কি জিনিস। এটা খুবই জরুরি এটা সম্বন্ধে জানানোর, কারণ এটা কলকাতাতে অ্যাভেলেবেল, ওয়েস্ট বেঙ্গল অ্যাভেলেবেল, কিন্তু খুব কম মানুষ জানেন। তো যেরকম নামটা শুনে বোঝা যাচ্ছে, জেনেটিক কাউন্সেলিং হচ্ছে তারা সেই প্রফেশনালস যাদের দুটো সাইডে ইন্টারডিসিপ্লিনারি ট্রেনিং আছে। কি ইন্টারডিসিপ্লিনারি? তারা জেনেটিক ল্যাঙ্গুয়েজটাও বোঝে, তারা ব্লু প্রিন্টের ল্যাঙ্গুয়েজটা বোঝে, তাদের অনেকেরই পিএইচডি ডিগ্রি আছে জেনেটিক্সে, না থাকলে অ্যাটলিস্ট মাস্টার্স ডিগ্রি আছে, আবার তাদের কাউন্সেলিং এর ট্রেনিংটাও আছে। মানে ওই ইনফরমেশনটা অনেক সময় খুব খারাপ খবর পরিবারের জন্য, এমনকি ভালো খবর হতে পারে যে অমুকের হবে না, ঠিক ঠিক, ভালো এবং খারাপ দুরকমই হতে পারে। সেইটা পাবলিককে কিভাবে বলতে হবে, আমরা তো মূলত ল্যাবরেটরি সায়েন্টিস্ট, মোকাবিলাও আছে নিশ্চয়ই। তো এইটা করার জন্য এইটা খুব দরকার। কেন দরকার আমি একটু বিশদে বলি। সেটা হচ্ছে যে আমরা তো ল্যাবরেটরিতে একটা কারোর ডিএনএ স্যাম্পল নিলাম, নিয়ে তার নকশা পড়ে আমি বলে দিলাম যে এটা চান্স আছে, কিন্তু সেটা তো ওইভাবে বলা যায় না। তখন তো সেই রুগী বা তার পরিবার জিজ্ঞেস করবে, আচ্ছা আমি এখন কি করবো, ন্যাচারালি না? তো কাউন্সিলর কিন্তু যেরকম কাউন্সিলরের কাজ হয়, এমনি মানে মানসিক রোগের ক্ষেত্রেও যে কাজ হয়, যে কাউন্সিলর কিন্তু কোনো প্রেসক্রাইব করে না, কাউন্সিলর ইনফর্ম করে যে আপনার যেটা হয়েছে তার হচ্ছে এই মানে, এবং সংবেদনশীল ভাবে বোঝান। নিশ্চয়ই
যে ওটা বোঝান যে দেখুন আপনার এইটা পাওয়া গেছে আপনার ডিএনএতে, তার মানে হচ্ছে এইটার কি কি সম্ভাবনা আছে এবং প্রত্যেকটি সম্ভাবনার কি প্রোজ অ্যান্ড কনস, লাভ এবং ক্ষতি, সেটা বোঝাতে পারে, যাতে যখন সেই রোগী বা তার পরিবার একটা সিদ্ধান্ত নিচ্ছে যে কি করবে, সে কীরকম ট্রিটমেন্টে যাবে, সে জেনেটিক টেস্ট করাবে কি করাবে না, যাতে সে এম্পাওয়ার্ড ফিল করে, যাতে সে না ভাবে যে আমাকে ডাক্তার বলে দিল আমি করলাম কিন্তু আমি ঠিক জানি না কেন করলাম। ওইটা জেনেটিক কাউন্সিলরের পার্ট, সেটা আমরা মনে করি খুব জরুরি। এবং যেখানে যে রোগের একটা জেনেটিক বেসিস আছে তার জন্য তো খুবই জরুরি, যাতে পেশেন্টটা বুঝতে পারে। কারণ অনেক সময় ক্লিনিশিয়ানরা অবশ্যই রোগ ম্যানেজমেন্টে বিশেষজ্ঞ, রোগকে ম্যানেজ করতে হবে, কিন্তু সব সময় যে তারা তার পিছনে জেনেটিক্স সম্বন্ধে অতটা জানেন সেটা নয়, সেটা ওনাদের কাজ নয়। আবার আমরা সেটা জানি, কিন্তু আমরা আবার কি করে সেটা পেশেন্টদেরকে বোঝাতে হবে, বুঝিয়ে বলতে হবে সংবেদনশীল ভাবে, সেটা আবার আমাদের সেই ট্রেনিং নেই। এই ডাক্তার এবং ল্যাব সায়েন্টিস্ট এবং পেশেন্ট পাবলিক যোগসূত্রের জন্য জেনেটিক কাউন্সিলর খুব এসেনশিয়াল একটা প্লেয়ার রোল, যেটা সম্বন্ধে আমাদের খুব অ্যাওয়্যার হওয়া উচিত। এটা কিন্তু আছে, মানে কলকাতাতেও অনেক জেনেটিক কাউন্সিলর আছেন, ভারতবর্ষের সব জায়গাতেই আছে, কিন্তু অবভিয়াসলি ভারতবর্ষ এত বিশাল দেশ, সংখ্যা কম, প্রপোর্শনেটলি সংখ্যা কম, তো সেইটা লোকের জানা দরকার অন্তত নিশ্চয়ই একটা লোক আছে। এবং আমরা সত্যি এ ব্যাপারে যে খুব একটা জানতাম তা নয়, আমি তো আপনার কাছ থেকে সেই অনুষ্ঠানেই প্রথম শুনলাম যে এমনকি কলকাতাতেও কম সংখ্যায় হলেও এনারা আছেন, এবং আমরা বিশেষ করে জিনবাহিত যেসব রোগ আছে তার ক্ষেত্রে তাদের সাহায্য আমরা নিতে পারি। এটা একটা অত্যন্ত জরুরি কথা আমাদের জানালেন। তো একই সঙ্গে এটাও বুঝতে পারছি যে তাহলে ল্যাবরেটরি ছাড়িয়ে গিয়ে কোথাও একটা বৃহত্তর সামাজিক একটা প্রেক্ষিত আছে এই কাজটার, যারা শুধু গবেষণায় আছেন তাদের নয়। আমি নিজের চোখে দেখেছি যে আপনি সম্প্রতি যেটা করেছেন সেটা হচ্ছে যে আপনি এই প্রচার এবং প্রসারের কাজটা খুব বৃহৎভাবে করছেন। সেখানে নিশ্চয়ই আপনার স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ে তারও একটা সহযোগিতা এবং আনুকূল্য আছে। আর আপনার কাজের যে এই সামাজিক এবং মানবিক দিকগুলি রয়েছে, তার যে প্রভাব রয়েছে সমাজে, ল্যাবরেটরির বাইরে যে কর্মকাণ্ড রয়েছে, প্রচার এবং প্রসারের যে অংশগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে বিশদে আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতাদের জানাই যে আমরা দ্বিতীয় পর্বে খুব তাড়াতাড়ি ফিরছি। আমাদের এই আলোচনা চলতে থাকবে। আমাদের সঙ্গে আজকে সাক্ষাৎকারের এই প্রথম পর্বে উপস্থিত ছিলেন প্রফেসর অরিজিৎ মুখোপাধ্যায়, প্রফেসর ইন প্রিসিশন হেলথ, ইউনিভার্সিটি অফ স্যালফোর্ড, ম্যানচেস্টার, ইউকে, এবং উনি ভারতের দুটি প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হিসেবে। তার একটি CSIR ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি দিল্লিতে, এবং মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন, মণিপাল। শেষ করলাম এসো ভালো থাকি অনুষ্ঠানে অধ্যাপক অরিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকারের দুটি পর্বের প্রথম পর্ব। আপনারা শুনতে থাকুন রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।